হ্যাঁ, অমিত আছো? হ্যাঁ অমিত, স্যার। হ্যাঁ স্যার, আছে স্যার। হ্যাঁ তুমি পড়ো তো প্রবলেমটা। You are called to see a 55 years old woman on the ward. She is 3 days post cholecystectomy and has been complaining of shortness of breath. Her ABG is as follow: pH 7.49, আচ্ছা, এবিজি partial pH, সবাই দেখতেছে এটা। আর মানে পড়তে হবে না। আর হ্যাঁ সবাই হট দেখতেছে, তাই না? হ্যাঁ yes, পিএইচ sir, এটা, তারপর অক্সিজেন হ্যাঁ এটা, কার্বন ডাই অক্সাইড এটা, বাইকার্বনেট এটা, সবাই একটু দেখে নাও। জি আচ্ছা, স্যার, তো অমিত, তোমার জি স্যার। ইন্টারপ্রিটেশন কি মনে হচ্ছে? স্যার এটা রেসপিরেটরি অ্যালকালোসিস উইথ স্যার কম্পেনসেশন উইথ রেসপিরেটরি ফেইলিয়ার আছে স্যার। উইথ রেসপিরেটরি ফেলিউর। কোন টাইপের জি স্যার। রেসপিরেটরি ফেলিউর? স্যার এটা হলো স্যার টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, কারণ টাইপ 2 হলে স্যার কার্বন ডাই অক্সাইড বেড়ে যেত, এখানে স্যার কার্বন ডাই অক্সাইড কম। এখানে কার্বন ডাই অক্সাইড কম আছে বাড়ে স্যার, তো নাই, উল্টা 10 কম আছে স্যার। কমছে। কম তাহলে কম্পেনসেশনের এটাকে সাথে স্যার দায়। রেসপিরেটরি ফেলিউর বললে হবে না, টাইপটা বলতে হবে, জি স্যার, জি স্যার, টাইপ টাইপ 1। টাইপ টাইপ 1 স্যার। আচ্ছা, তুমি বললা যে রেসপিরেটরি অ্যালকালোসিস। কেন জি বললা স্যার। রেসপিরেটরি অ্যালকালোসিস? স্যার এইখানে স্যার 7.49 হয়ে গেছে, 7.45 পর্যন্ত তো স্যার এটার হাই নরমাল, আচ্ছা, এটার এটা উপরে গেছে পিএইচ মানে অ্যালকালোসিস, রেসপিরেটরি কেন? রেসপিরেটরি। কারণ স্যার ওই যে কার্বন ডাই অক্সাইড স্যার নরমালি 40 থাকে স্যার, 40 মানে এভারেজে 40 নিচে নেমে গেছে স্যার 30 তে, এর জন্য স্যার যেহেতু নেমে গেছে এর জন্য স্যার অ্যালকালোসিস। স্যার রেসপিরেটরি কার্বন ডাই অক্সাইডের জন্য স্যার রেসপিরেটরি। হ্যাঁ, আর যদি বাইকার্বনেট বাড়তো তাহলে এটা মেটাবলিকের পক্ষে যেত। মেটাবলিক, জি আর স্যার, কার্বন ডাই অক্সাইড কমাটা রেসপিরেটরির পক্ষে আসছে, তাই না? জি স্যার, জি কারণ স্যার, আমরা পিএইচ দেখে যদি প্রথমত পিএইচ দেখবো, যদি অ্যাসিডোসিস জি হয়, স্যার, সেটা যদি বাইকার্বনেট যদি ওই অ্যাসিডোসিসকে সাপোর্ট করে, মনে করো জি বাইকার্বনেট স্যার, কমে গেল, তাহলে সেটা মেটাবলিক অ্যাসিডোসিস। জি যদি স্যার, বাইকার্বনেট সরি কার্বন ডাই অক্সাইড যদি ওই পিএইচ অ্যাসিডোসিসকে সাপোর্ট করে, যে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, তাহলে সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। জি অ্যালকালোসিসও স্যার, সেম, উল্টাটা, যে অ্যালকালোসিসকে যদি বাইকার্বনেট সাপোর্ট করে, বাইকার্বনেট জি সাপোর্ট স্যার, করতে হলে কি করতে হবে? বাইকার্বনেট বেড়ে যেতে হবে, তাহলে হয়তো এটা মেটাবলিক অ্যালকালোসিস। আর এখানে বাইকার্বনেট সাপোর্ট করে নাই, ব্যাপারটাকে সাপোর্ট করছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই কমে গেছে, অক্সাইড, সুতরাং এটা হলো রেসপিরেটরি অ্যালকালোসিস। অ্যালকালোসিস। তো তুমি বললা যে এটা কম্পেনসেটেড, কেন বললা? হ্যাঁ স্যার, এইখানে স্যার 10 কার্বন ডাই অক্সাইডের জন্য স্যার হলো 2 কমে স্যার, যদি আপনার রেসপিরেটরি অ্যালকালোসিস হয় সেক্ষেত্রে স্যার এখানে 24 তো স্যার নরমাল বাইকার্বনেটের, সেখানে স্যার 10 কমছে, 40 থেকে 30 10 কমেছে স্যার, এর জন্য 2 কমছে স্যার, 24 থেকে 2 বিয়োগ করলে 22 স্যার মানে একদম কম্পেনসেশনের সাথে মিলে মিল মতো, তাই না? 24 থেকে স্যার। আমরা তো হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডটা বেস লাইন ধরবো 40 জি মিলিমিটার স্যার, মার্কারি, আর জি স্যার, বাইকার্বনেটটাকে ধরবো আমরা সব হিসাব নিকাশে 24। 24। হ্যাঁ, তো এখানে তোমার 10-এর জন্য 2 কমার কথা, আর সেখানে 24 থেকে 2 কমে 22, একদম মানে কি বলা যায়, পারফেক্ট একটা জি স্যার, কম্পেনসেশন এই হিসাবে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, জি তাহলে স্যার, তোমার ডায়াগনোসিস হলো কম্পেনজেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস জি স্যার উইথ টাইপ 1 উইথ টাইপ রেসপিরেটরি। 1 রেসপিরেটরি ফেলিউর। জি স্যার, আচ্ছা, আমরা এই যে 10-এর জন্য 2 কমলো, এটা তো একটা খুব মানে সিম্পল একটা হিসাব, মনে রাখতে জি হবে স্যার। যে 10 কম্পেনজেশন রেসপিরেটরি অ্যালকালোসিসের বেলায় এই হিসাবটা করব। আর কোনো ক্যালকুলেশন কি তোমাদের জানা আছে? যে এই মনে করো যে 10-এ 2 কমে, এটা তোমার মনে নেই, কোনো অঙ্কের হিসাব নিকাশ কারো জানা আছে? স্যার যেটা হচ্ছে যখন আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস চিন্তা করছি যে এই এখানে। রেসপিরেটরি কি একিউট মনে হচ্ছে না ক্রনিক মনে হচ্ছে তোমার কাছে? অ্যাকিউট স্যার, অ্যাকিউট। একিউট। হ্যাঁ, তাহলে একিউটটাও মেনশন করবা, যে জি একিউট স্যার, অ্যাকিউট। রেসপিরেটরি অ্যালকালোসিস। হ্যাঁ, আচ্ছা, আর আর কেউ কি বলতে পারবা এই যে 10-এ 10 কার্বন ডাই অক্সাইড কমার জন্য 40 থেকে 2 বাইকার্বনেট কমবে, এটা সূত্র তো 24 থেকে 2 কমেছে। অন্য কোনো ইকুয়েশন কি তোমাদের জানা আছে? ফেজ বি বা এফসিপিএস থার্ড পার্ট? স্যার এটা কি ওই যে ইকুয়েশনটার কথা বলতেছেন, ওই হ্যাঁ, মানে যেটাতে অ্যাকুটের ক্ষেত্রে স্যার ওই যে যেটাতে কম্পেনজেশন। এক্সপেক্টেড বাইকার্বন ইকুয়াল টু স্যার 24 মাইনাস স্যার কার্বন ডাইঅক্সাইড ডিফারেন্স ডিভাইড বাই 10 ইনটু 0.2। না, এটা না, তুমি এই যে এটা কম্পেনজেশনটা হলো কিনা রেসপিরেটরি অ্যালকালোসিসে,
সে বাইকার্বনেট যে হারে উম, আহ, কমার কথা সেই হার ঠিক আছে কিনা সেটার জন্য কোনো আলাদা কোনো ইকুয়েশন কি তোমাদের জানা আছে বা কখনো দেখছো? এটাই স্যার, করে স্যার এই তোমার, একটাই জানি স্যার, হ্যাঁ স্যার এটার জন্য তো ওই যে এটাই জানি স্যার। মামুন ভাই যেটা বললো যে এক্সপেক্টেড বাইকার্বনেট এটার একটা ইকুয়েশন আছে, আর এক্সপেক্টেড পিএইচ এটার একটা ইকুয়েশন আছে রেসপিরেটরি না, মেজার করার জন্য। তোমার এক্সপেক্টেড ফল অফ বাইকার্বনেট সেটার একটা ইকুয়েশন আছে। আর এক্সপেক্টেড পিএইচটা দেখেও আমরা বলতে পারি। আর কার্বন ডাইঅক্সাইড এখানে 7.4 প্লাস মাইনাস পিএইচ চেঞ্জ যেটা হচ্ছে, এটা দেখে আবার কার্বন ডাইঅক্সাইড কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা বের করা যায় আর কি। আচ্ছা, তুমি ওইটা করো তো যে 1.5 ইন্টু কত, মানে কিলো পাস্কেল কমছে এখানে, 10 কিলো পাস্কেল না, সরি 10 মিলিমিটার মার্কারি, 10 মিলিমিটার মার্কারিতে এটাকে 7.5 দিয়ে ভাগ করলে যা হয় তত কিলো পাস্কেল। 1.5 ইন্টু কার্বন ডাইঅক্সাইড যতটুকু ফল করলো মিলিমিটার মার্কারি, এটাতে আবার কিলো পাস্কেলে নিতে হবে যদি কিলো পাস্কেল দেয়া না থাকে। ওইটা যা হয় আলটিমেটলি ওইটাই 2 হবে। হ্যাঁ, ওইটা আরেকটা ইকুয়েশন, সেটাও তুমি মনে রাখতে পারো একিউট রেসপিরেটরি অ্যালকালোসিসের বেলায়। আর ক্রনিকের বেলায় কার্বন ডাইঅক্সাইড ফল করলো যত কিলো পাস্কেল, ওইটাকে 3.75 দিয়ে গুণ করলে যা হবে সেটাই। যাই হোক, একাধিক জানা থাকলে তো সমস্যা নাই, এটা জানলে হবে যে 10-এর জন্য তোমার 2 কমবে। তারপরও তোমাকে হুট করে একটা ইকুয়েশন জিজ্ঞেস করতে পারে, যেহেতু এটা টেক্সট বই আছে। সেটা হলো ইন কেস অফ একিউট রেসপিরেটরি অ্যালকালোসিস 1.5 ইন্টু কার্বন ডাইঅক্সাইড যত কেপিএ কমছে তত, ওইটা গুণ করে দেখো, দেখবা যে সে আলটিমেটলি 2 হবে। আচ্ছা, তাহলে আমাদের অমিতকে আমাদেরকে 10 থেকে 10ই দিতে হবে, তাই না? তবে স্যার রেসপিরেটরি, এখানে একটা এখানে স্যার শুধু কম্পেনসেটেড বললে তো ফুল কম্পেনসেশন বোঝায়, সেটা কি বলতে পারবো? পিএইচ তো 7.49। বলতে পারবা, কারণ আমাদের আসলে মেইন ফোকাস নট অন পিএইচ। আমাদের মেইন ফোকাস হলো এই যে বাইকার্বনেটটা সে ঠিক মতো কমছে কিনা, বা এই সিস্টেম কমাতে পারছে কিনা বা বাড়াতে পারছে কিনা স্যার আমাদের। ফুল কম্পেনসেশন পিএইচ কে অলওয়েজ নরমালে নিয়ে আসবে না? না, নট নেসেসারি। ফুল আচ্ছা আচ্ছা, কম্পেনসেশন তোমার যদি পিএইচ বেশিও থাকে তো, কিন্তু জি স্যার। এখানে এই ক্যালকুলেশনে যদি দেখা যায় যে না ফুল কম্পেনসেশন মানে ফুল না, ঠিক ম্যাক্সিমাম কম্পেনসেশন, তাহলে হুম, তুমি ম্যাক্সিমামই বলবা। একদম পার্শিয়াল নরমালে বলবো না? আনতেই হবে এমন কোনো কথা নাই। আর নরমালে যখন আসবে তখন তাহলে পসিবল স্যার এটাকে কি পার্শিয়াল না বলে স্যার ফুল কম্পেনসেশনই বলবো? ম্যাক্সিমাম কম্পেনসেশন বলবো আর কি। ম্যাক্সিমাম মানে আমরা ফুলের ম্যাক্সিমাম সিনোনিমাস তো বলবো, ফুল না বলে বলবো যে এটা ম্যাক্সিমাম কম্পেনসেশন কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস। বা কম্পেনসেটেড বলবো। হ্যাঁ আচ্ছা কম্পেনসেটেড বলবা, মানে পার্শিয়াল বলবা না এখানে। আচ্ছা দেখো, আচ্ছা, জি তুমি স্যার। যদি মানে বলো যে আমি যতক্ষণ পর্যন্ত 7.45 এ না আসবে ততক্ষণ পর্যন্ত পার্শিয়াল বলবো, ওটা সাদা জি চোখে স্যার, হবে, কিন্তু আমরা হিসাব নিকাশে যখন যাব সেটাই। তখন আরেকটু একুরেট হতে হবে। তখন এটাকে বলবা তুমি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস। কারণ বাইকার্বনেট আমার হিসাবে 2 কমার কথা, সে কিন্তু 2 কমছে। না স্যার সেইগুলো ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে পিএইচ একটু বেশি থাকলো, এটা কম্পেনসেটেড। আর যখন একদম আচ্ছা নরমাল জি হয়ে যাবে সেটা একটা সিস্টেমেও পসিবল কম্পেনসেশন, বিশেষ করে যদি ক্রনিক হয়। ক্রনিকের বেলায় নরমালে নিয়ে আসতে পারে উইথ টাইম, কিন্তু যখন তুমি একিউট চিন্তা করতেছো, একিউটি নরমালি একটা প্যাথোলজি দ্বারা নরমালে আনাটা অলমোস্ট ইম্পসিবল। সেক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে হয়তো বা আরেকটা প্যাথোলজি আন্ডারলাইং আছে। যদি তুমি একে 7.45 এ আনতে হয় বা চলে আসে, মনে করো যে এই পেশেন্টের পিএইচ যদি এমন হয় যে 7.43, হ্যাঁ, তখন তোমার মধ্যে সন্দেহ আসবে যে এত একিউট এত অল্প সময়ের মধ্যে সে এত সাধু হয়ে গেল, এত কাছাকাছি নিয়ে চলে আসছে, হয়তোবা ভিতরে আরেকটা ঘাপলা আছে, ওই ঘাপলা খুঁজতে হবে তখন তোমাকে, মিক্সড অ্যাসিড বেস ব্যালেন্স যেটাকে বলে। তাহলে আমাদের মানে তুমি যে প্রশ্নটা করলা সেটার প্রেক্ষিতে আমাদের মেইন মানে কি বলা যায় পয়েন্ট হলো যে পিএইচ যদি নরমালে নাও আসে, বেশিও থাকে, আমাদের ক্যালকুলেশনে যদি দেখা যায় যে বাইকার্বনেট যত কমার কথা তত কমেছে, বাইকার্বনেট যত বাড়ার কথা তত বেড়েছে, ঠিক আছে, তখন আমরা এটাকে কম্পেনসেটেড বলে ফেলবো। স্যার আচ্ছা আবার জি আবার যদি অ্যাবসলিউটলি নরমালি চলে আসে, মানে 7.45 থেকে 7.35, হ্যাঁ,
অ্যাসিডোসিসের বেলায় 7.35 to 4, আর অ্যালকালোসিসের বেলায় 7.4 to 7.45। যদি অ্যাবসলিউটলি নরমালি চলে আসে তাহলে সেটা ক্রনিক দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। এটা ক্রনিক, একিউটে ভেরি আনলাইকলি, অথবা ডাবল প্যাথোলজি, মিক্সড অ্যাসিড বেস ব্যালেন্স। স্যার এখানে যদি স্যার হচ্ছে 3 দিন না হয়ে স্যার 7 দিন বা 10 দিন হতো, তখন কি স্যার আমি মানে মানে আরবিটারি স্যার কাট অফটা কখন আমরা অ্যাকুট বা ক্রনিক কি করব? মানে এটা একটা তোমার মানে বড় প্রশ্ন আসলে। শুধু এই হিস্ট্রির উপর নির্ভর করে বা শুধু এবিজি দেখে একিউট ক্রনিক, মানে রেসপিরেটরির বেলায় তো এই ঝামেলাটা হয়, একিউট ক্রনিক ওইটা আসলে সরাসরি কোনো ফিক্সড কোনো প্যাটার্ন আসলে নাই। হ্যাঁ না, তুমি কি কিছু বলবো এই ব্যাপারে? ঠিক আছে, আপনি যেটা বলছেন, হ্যাঁ, আপনি যেটা কথা বলছেন শোনা যাচ্ছে এটাই। না। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন এটাই ঠিক আছে। না, ও সাইফুর একটা প্রশ্ন করছে যে আমি হ্যাঁ, এটাই। একিউট ক্রনিক আলাদা করতে পারবো কিনা, এরকম কোনো ডিমার্কেশন তো এরকম নাই, কোনো তাই না? কাট অফ ফর্মুলা পয়েন্ট আমি নাই। পাইনি, এরকম কোনো ফর্মুলা নাই। তবে ওই যে সিচুয়েশন দেখে যে হ্যাঁ, তার সমস্যাটা কতদিন বা পিএইচ দেখে একটু ধারণা করা যায়, সেজন্য এটা হ্যাঁ, সিচুয়েশনাল পিএইচ আসলে। ধরো যে একদম নরমালি কাছাকাছি নিয়ে আসছে, বাইকার্বনেট কমাতে কমাতে 15তে নিয়ে আসছে, অথবা যদি মনে করো এটা অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, এটা তোমাকে মোর দেন 27, একটা ডিমার্কেশন আছে যে 30, 35, 30, 32 হয়ে গেছে, 27 এর উপরে চলে গেছে, তখন আমরা এটাকে আর একুট বলবো না, ক্রনিক বলবো। কারণ আমরা ধরে নিব যে সে এতটা টাইম পেয়েছে যে বাইকার্বনেট কেস, ইন কেস অফ অ্যাসিডোসিস সে মোর দেন 27, মোর দেন 30 বাড়াইতে পারছে, বা সে একুটের বেলায় এতটা সময় পেয়েছে, মানে অ্যালকালোসিসের বেলায় কি বলে যে রেসপিরেটরি, সে বাইকার্বনকে কমাতে কমাতে 15 নিয়ে আসতে পারছে, তখন আমরা ওই এক্সট্রিম লেভেল দেখে আবার ওইদিকে 7.45 এর নিচে নিয়ে আসতে পারছে, ওইটা দেখে তুমি একটা ধারণা করতে পারো। কিন্তু একদম ক্লিয়ার কাট কোনো পয়েন্ট নাই যে এটা হলে একিউট, এটা হলে ক্রনিক। কিন্তু তুমি দেখতে দেখতে তোমার সেন্সই বলে দিবে যে এটা আসলে একটা ক্রনিক। এটা এই পেশেন্ট বা এই সিস্টেমগুলি একটু চান্স সময় পেয়েছে, এই সময়ে এসে বাইকার্বনেটকে এত বেশি নাড়তে পারছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরে যাই। কে বলবা? সাদ্দাম, হাসান তুমি বলো। হাসান। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ স্যার এখানে স্যার পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হিসেবে স্যার নিউমোনিয়ার কারণে স্যার হ্যাঁ, তুমি 6টা বলো, যে 1 2 3 4 5 6 এভাবে বলো, জাস্ট কজগুলি বলে দাও। 1 নিউমোনিয়া, হ্যাঁ, 2 পালমোনারি এম্বোলিজম, 3 পালমোনারি এডিমা, 4 সেপ্টিসেমিয়া, 5 কার্ডিয়াক ফেইলিউর এন্ড 6 হলো লিভার ইনজুরি। আচ্ছা, না এখন তুমি যদি এই মানে তোমার যে প্রবলেমটা উপরে দেয়া আছে তার সঙ্গে কি লিভারের কোনো সমস্যা হতে পারে? আচ্ছা, পোস্ট অপারেটিভ স্যার কমপ্লিকেশন হিসেবে স্যার লিভার ইনজুরি হতে পারে। লিভার ইনজুরি, আচ্ছা। তো হ্যাঁ না, তুমি কি এটা অ্যাকসেপ্ট করতে চাচ্ছ লিভার ইনজুরি? এই আচ্ছা, সাদ্দাম, তাহলে তুমি বলো যে লিভার ইনজুরি হলে টাইপ 1 ফেলিওরটা কিভাবে হবে? ম্যাডাম, লিভার ফেলিওর হয়ে যেটা হবে মানে প্রোটিন সিনথেসিস যদি কমে যায়, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরটা কিভাবে হবে? এখানে কিন্তু তোমার অক্সিজেন কম, লেস দেন 60, মানে 8 kPa, 8 এর নিচে যখন চলে আসে বা 60 এর নিচে যখন চলে আসে তখন কিন্তু আমরা রেসপিরেটরি ফেলিউর বলি, তাই না? তখন আমাদের ডাক্তার হ্যানার প্রশ্ন হলো, তুমি লিভার ইনজুরি দিয়ে এই অক্সিজেন কমটা কিভাবে এক্সপ্লেইন করবা? আর যদি এক্সপ্লেইন করতে না চাও তুমি, তাহলে কজ চেঞ্জ করো, যে আমি তাহলে অন্য না, তুমি যদি তুমি একটা কারণ বলছো, দেখো তোমার অ্যানসারের মধ্যেই কিন্তু তোমার অ্যানসারটা আছে, যেটা তুমি বলছো পালমোনারি ইডিমা, তাই না? জি। আচ্ছা, তো লিভার ইনজুরি ধরলাম যে একটা লিভার ইনজুরি, অ্যাকুট না ক্রনিক যদি হতে পারে, যে একটা লিভার সিরোসিস, এখানে প্রোটিন কমে গেছে, প্রোটিন কমে একটা পালমোনারি ইডিমা হয়েছে, তারপরে তার রেসপিরেটরি টাইপ 1 ফেলিয়ার হয়েছে, অনেক ঘুরে ব্যাপারটা আসে। কিন্তু এখানে অ্যাকুট একটা লিভারের সমস্যা হলে কি টাইপ 1 রেসপিরেটরি ফেলিয়ারটা আমরা তো আশা করি না, তাই না? এটা তো অক্সিজেনেশনের ব্যাপার লাঙের, তো লাঙের অক্সিজেনেশন হ্যাম্পার হয়, এই টাইপের 6টা কজ যদি তুমি বলো তাইলে মনে হয় বেশি ভালো হয়। তুমি এই যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিউরের কারণগুলি বলতে থাকো। স্যার 1 নাম্বার নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, পালমোনারি এডিমা,
তারপরে স্যার কার্ডিয়াক ফেলিওর। পালমারি ইডিমা কার্ডিয়াক ফেলিউর একসাথেই রাখতে হবে। তুমি বরং নন কার্ডিওজেনিক পালমারি ইডিমার যে আরেকটা টার্ম আছে সেটা বলতে পারো। পালমারি ইডিমা তো দুই কারণে হয়, একটা কার্ডিওজেনিক যেটা এমআই তে বা হার্ট ফেলিউরে হচ্ছে, আর আরেকটা কি হয় নন কার্ডিওজেনিক, সেটা কিসে হয়? স্যার ফ্ল্যাশ পালমোনারি এডিমা হয় স্যার। না, এআরডিএস এখন তো আর নন কার্ডিওজেনিক বলে না, এআরডিএস। এআরডিএস এখন এই যে কোভিড এর সময় তো এআরডিএস খুবই কমন, তাই না? আচ্ছা, আর কি বলতে চাচ্ছ? আচ্ছা, ফ্লাশ পালমারি ইডিমা বললো যে ওইটা আসলে তো হুট করে ইডিমা হয়ে আবার সে ঠিক হয়ে যাবে, কিন্তু এই কন্ডিশনের সাথে তার কিন্তু রেনাল আর্টারি স্টেনোসিসে যেটা হয়, সাইফুর যেটা বললা যে ফ্লাশ পালমারি ইডিমা, তার কিন্তু রেনাল আর্টারি স্টেনোসিস বা রেনাল ফেলিউর রিলেটেড বা রেনাল ব্রুই ওই জাতীয় কোনো পয়েন্ট কিন্তু এখানে দেয়া নাই। সুতরাং স্যার যদি পোস্ট অপারেটিভ স্যার হচ্ছে ফ্লুইড ওভারলোড হয় স্যার, ফ্লুইড ম্যানেজমেন্টে মিসম্যানেজমেন্ট হয়, তাহলে তো স্যার হতে পারে। কোনটা সেক্ষেত্রে তুমি যে পালমারি ইডিমা দিয়ে বলতেছো, পালমারি ইডিমা ডিউ টু ফ্লুইড ওভারলোড, ডিউ টু জি স্যার, এমআই। ওটা নন কার্ডিওজেনিক স্যার বলতেছি ওটা আর কি। আচ্ছা, নন কার্ডিওজেনিক পালমারি ইডিমার জন্য একটা টিপিক্যাল টার্ম হলো তোমার এআরডিএস, সিনোনিমাস। আগে বলা হতো এটা, কিন্তু এখনো সেই টার্মটা উঠে গেছে, নন কার্ডিওজেনিক টার্ম বলে না, এখন সরাসরি এআরডিএস বলে। আচ্ছা, এটা তো রেনাল আর্টারি স্টেনোসিসে হয় ফ্লাশ পালমারি ইডিমা, এমনি কি ফ্লুইড ওভারলোডের জন্য তো পালমারি ইডিমাই হবে, ওইটা কি হয়? ফ্লাশ পালমারি ইডিমার কারণ কি ফ্লুইড ওভারলোড আছে? আমার সঠিক জানা নেই, কারণ ফ্লুইড ওভারলোডে তো পালমারি ইডিমা হবে অথবা হার্ট ফেলিউরে হবে, দুইটার যে কোনো একটা। আর নন কার্ডিওজেনিক সেটা যেহেতু একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট, ইনফেকশন হয়ে হয়তো আগে থেকে ইনফেকশন ছিল, সেখান থেকেও এআরডিএস হতে পারে। হ্যাঁ, আর যদি রেনাল কোনো কন্ডিশন থাকতো, ব্রুই বা আদার স্টেনোসিসের কোনো ফিচার, তাহলে সেটা আমরা নিতে পারতাম। তাহলে 6টা কি হয়ে গেল? আর কি বলতে চাও? টাইপ 1 রেসপিরেটরি ফেলিউরের আর কি কারণ? একটা পেশেন্ট হাসপাতালে আছে, ভর্তি আছে, পোস্ট অপারেটিভ। স্যার লোবার কলাপস হতে পারে না স্যার? লোবার কলাপস হতে পারে সিক্রেশন হয়ে, তাই না? পেশেন্ট আছে সিক্রেশনে লোবার কলাপস হতে পারে। স্যার একটা যে আছে স্যার পোস্ট সার্জিক্যাল যে অ্যাটলেক্সিস হয় যেটা স্যার কোলাপস, এটা কি আসবে স্যার? হ্যাঁ, এটাই লোবার কলাপস হতে পারে, অথবা হোল লাং কলাপস হতে পারে যদি সিক্রেশন দিয়ে তোমার ব্লক হয়ে যায়। ইভেন তোমার পোস্ট অপারেটিভে নিউমোথোরাক্স হতে পারে। স্যার পেনের কারণে কি হতে পারে স্যার? হাইপারভেন্টিলেশন, সিভিয়ার পেইন থাকে, সিভিয়ার পেইন কারণে তো স্যার হাইপোক্সিয়া হবে না স্যার? এই যে অক্সিজেন কমে গেছে যে আবার স্যার হাইপারভেন্টিলেশন হলে তো অক্সিজেন আরো বাড়বে। জি স্যার। এখন তো PU2 কম, PU2 56 মানে লেস দেন 60 হলে আমরা রেসপিরেটরি ফেলিউর বলি, মানে 8 kPa এর কম হলে। আর তারপর অ্যাসপিরেশন নিউমোনিয়া কি হতে পারে? আচ্ছা নিউমোনিয়া, আচ্ছা অ্যাসপিরেশন নিউমোনিয়া তো সেই নিউমোনিয়ার আন্ডারই চলে গেল, দ্যাট ইজ অ্যানাদার টাইপ অফ নিউমোনিয়া। আচ্ছা হেনা, তুমি আর কি বলতে চাচ্ছ? না ওরা অনেক কি ছিল? না ওরা যেগুলো বলছে এটাই আসলে একটা পোস্ট অপারেটিভ পেশেন্টের সেটা নিউমোনিয়া হতে পারে, ওই যে পালমোনারি এম্বোলিজম হতে পারে, আর পালমোনারি ইডিমা একটা রাখলে পরে সবগুলাই কভার করে, সেটা এআরডিএস হোক, এলভিএফ হোক বা নন কার্ডিওজেনিক যা হোক, তাহলে পালমোনারি ইডিমা একটা রাখতে পারে। আরেকটা হচ্ছে যে যেটা অ্যাটেলেকটেসিস হতে পারে পোস্ট অপারেটিভ, ওটা রাখলো। আর আপনি যেটা বললেন যে নিউমোথোরাক্স হতে পারে, একটা অ্যাবডোমিনাল অপারেশনের পরে একটা নিউমোথোরাক্স হঠাৎ হতে পারে। আরেকটা জিনিস যেটা 55-year-old ওম্যান, তার একটা যদি আগে কোনো অ্যাজমার হিস্ট্রি থাকে, একটা অপারেশনের পরে অ্যাকুট অ্যাটাকও কিন্তু হয় অ্যাজমার, তো অ্যাকুট একটা অ্যাজমাও বলা যেতে পারে এখানে, অ্যাকুট অ্যাটাক অফ অ্যাজমা, হ্যাঁ, ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে যে অপারেশনের পরে। টাইপ 1 এর ফেইলিওরের এই কজগুলো বললে, এবং এই সবগুলা কজেই আবার হাইপার ভেন্টিলেশনও হয়, সেই ক্ষেত্রে রেসপিরেটরি অ্যালকালোসিসটাও ব্যাখ্যা করা যায়। এখানে হয় কি তোমার অনেক সময় যেমন নিউমোনিয়াই ধরো, এখানে শান্ট হয়, একটা লোব কনসোলিডেটেড হয়ে গেলে এখানে শান্ট হয়ে তোমার ভেন্ট্রিকুলার পারফিউশন মিসম্যাচ হয়ে আলটিমেটলি তোমার কি হয় যে এত বড় একটা স্টিমুলাস তখন আসে, ওই যে কার্বন ডাই অক্সাইড ওয়াশ আউট করার জন্য, কার্বন ডাই অক্সাইড ওয়াশড আউট এবং
ডিউ টু ডিক্রিজ কার্বন ডাই অক্সাইড আলটিমেটলি কি হয় তোমার কি বলা যায়, এটা অ্যালকালোসিস হয়ে যায়। তো এটা হলো যে এটা কিন্তু ডাক্তার হেনা আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওর প্রশ্ন, সেই জন্য অ্যান্সার যে হেনার মনে কি আছে আমরা পরে জানতে পারি আর কি। এটা তো তাহলে কি স্যার বললাম, তাহলে তো হ্যাঁ বলো। তাহলে কি স্যার এআরডিএস ছাড়া ম্যাডাম যে আরো কজগুলো বললো স্যার ওগুলা আগে রাখবো কিনা, কারণ বাকি ওগুলোর সাথে এবিজিটাও মিলে, কিন্তু এআরডিএস এর সাথে এবিজিটা খুব ভালো, মানে এআরডিএস এ আরো অ্যাসিডোসিস বা অনেক কিছু থাকতে আসলে পারে। আর এআরডিএস এ হচ্ছে কি একটা রিফ্র্যাক্টরি হাইপোক্সিয়া হয় না, এই হাইপোক্সিয়া তো আসলে এত কম না এত কম এআরডিএস এর, না। হ্যাঁ, এত জি কম। ম্যাডাম। এআরডিএস এত বেশি ভদ্র না যে 56, এটা তো মাইল্ড না হাইপোক্সিয়া। আমরা এই কন্ডিশনের জন্য এআরডিএস বলতেছি না, আমরা অ্যাজ এ হোল টাইপ 1 রেসপিরেটরি ফেলিউরের কারণগুলি হ্যাঁ রাখছি। এই কোশ্চেনের সাথে যখন দেয়া হচ্ছে তখন তো যেগুলো দিয়ে সবই যাচ্ছে সেগুলো অ্যানসার করাটা বেটার। হ্যাঁ তখন এগুলা বলাই বেটার। আমার মনে হয় ওই পালমোনারি এডিমাটা রাখলে ভালো, কারণ পোস্ট অপারেটিভ তো তোমার একটা এমআই হতে পারে, বা যে অন্য যে কোনো নন কার্ডিওজেনিক কারণে ফ্লুইড ওভারলোড, হ্যাঁ সেখানে ম্যাডাম, একটা আগে যেটা পালমোনারি বললেন যে আগে থেকে অ্যাজমা ছিল সেটা অ্যাকুট অ্যাজমা অ্যাটাক হতে পারে। তাহলে ওই 6টা বললে আমার মনে হয় যে ভালোই হয়। তোমরা যেগুলাই বলছো যে নিউমোনিয়া, পালমোনারি এম্বোলিজম, পালমোনারি ইডিমা, একটা অ্যাকুট অ্যাজমা অ্যাটাক, অ্যাটেলেকটেসিস, পোস্ট অপারেটিভ অ্যাটেলেকটেসিস, আর একটা যে আমিনুল ভাই বললেন যে একটা নিউমোথোরাক্স হতে পারে পোস্ট অপারেটিভ, ওটা রাখো নিউমোথোরাক্স, তাইলে 6টা হয়ে গেল। জি ম্যাডাম, এগুলো দিয়ে হয়ে যাবে। হ্যাঁ এআরডিএস আসলে এক নম্বর হলো ওয়ার্ডে থাকবে না, আর ওয়ার্ডে থাকবে না তাও না, এমনও হতে পারে যে তুমি গিয়েই প্রথম তাকে এআরডিএস ডায়াগনোসিস করবা। হ্যাঁ হতে পারে। হ্যাঁ এখন এখানে অবশ্য মানে আর সব পুরো সিনারিওটার সাথে এআরডিএস টা কম যাচ্ছে আর কি, এই জন্য বলছি। এআরডিএসটা টাইপ 1 ফেলিউরের পার্ট হিসাবে এখানে এখন পেশেন্ট কিসে আছে সেটাও অবশ্য বলা নাই, সে অক্সিজেনে আছে কি নাই সেটাও বলা নাই, ওই হিসাবে আর কি। স্যার ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস পর আসবে না না স্যার? ডায়াবেটিক কিটোএসিডোসিসে তোমার মেটাবলিক অ্যাসিডোসিস, এটা তো মেটাবলিক অ্যাসিডোসিসই নাই, মানে মেটাবলিক অ্যাসিডোসিসের খুব মানে একটা সিগনিফিকেন্ট কজ ডায়াবেটিক কিটোএসিডোসিসটা। কিটোন বডিটা যে অ্যাসিড তোমার ফর্ম করবে দ্যাট উইল বি তোমার মেটাবলিক অ্যাসিডোসিস। তার পিএইচ 7.4 না থেকে থাকবে 7.2, তারপরে তোমার বাইকার্বনেট থাকবে তোমার 5, 10, 5, 15 এরকম, পিকচারটা হবে তোমার অন্যরকম। ডায়াবেটিক কিটোএসিডোসিস মে বি প্রিসিপিটেড বাই নিউমোনিয়া, তো কিন্তু তখন আর নিউমোনিয়ার পিকচারটা থাকবে না, তখন কিটোন বডি এই হারে তৈরি হবে দ্যাট ডায়াবেটিক কিটোএসিডোসিসের পিকচারটা তোমার মেইন থাকবে। তারপর স্যার ওই যে একটা কজ যে আমাদের ছিল স্যার লেকচারে, স্যালিসাইলেট ওভারডোজ স্যার, অ্যাসপিরিন যেটা আর কি, এটাও কি চান্স আছে স্যার? স্যালিসাইলেট টক্সিসিটি স্যার, এটা অ্যাসপিরিন হিস্ট্রি যদি থাকে স্যার। আচ্ছা অ্যাসপিরিনে তোমার তো ওটা মেটাবলিক অ্যাসিডোসিস করে, কিন্তু তোমার এত বেশি হাইপার ভেন্টিলেশন হতে পারে, ওই হাইপার ভেন্টিলেশন হওয়ার কারণে তোমার অ্যালকালোসিস হতে পারে, সেটা ট্রানজিয়েন্ট, কিন্তু সেক্ষেত্রে তুমি আবার এই অক্সিজেনটা কম পাবা না, বুঝছো? এখানে অক্সিজেন কম হওয়ার কারণে এই পেশেন্টের বেলায় তুমি এক নাম্বার হলো যে এখানে কোনো ওই পয়জনিং এর পক্ষে কিছু নাই, অথবা তুমি যদি মনে করো যে না তাকে পেইন কিলার হিসেবে স্যালিসিলেট খাওয়াচ্ছে বলে, তবুও মিলবে না, এই জন্য যে তার তো এখানে অক্সিজেন কম, তার হাইপার ভেন্টিলেশন হবে ডিউ টু অ্যাসিডিক কম্পোনেন্ট অফ দ্যাট স্যালিসিলিক অ্যাসিড। সেখানে পয়জনিং এর ডোজে তো স্যালিসাইলেট এই পেশেন্টের খাওয়ার কোনো ইন্ডিকেশন নাই এখানে না, যদি থাকেও মনে করো যে থাকে, অথবা পেশেন্ট ভুলে অন্য একটা ট্যাবলেট খেয়ে ফেলছে, তবুও তুমি এটা দিয়ে মিলাইতে পারবা না, এই অক্সিজেনটা দিয়ে মিলাতে পারবা না। স্যার অপারেশনের আগে তো সাধারণত স্যার অ্যাসপিরিন জাতীয় ওষুধ বন্ধ রাখা হয় স্যার। না আমরা থিওরিটিক্যালি বলতেছি আর কি, মনে করো যে পেশেন্টকে যদি বলাও হয় যে না পেশেন্ট স্যালিসিলেট ভুলে খাচ্ছে, সে অ্যান্টিবায়োটিকের পরিবর্তে বসে বসে স্যালিসিলেট খাচ্ছে, মনে করো যে প্রবলেমটা ওইভাবে দেওয়া হলো, তবু তুমি এই অক্সিজেনটা মিলাতে পারবা না, হাইপোক্সিয়াটা মিলাতে পারবা না, তার বরং অক্সিজেন ম্যাডাম আমাদেরকে যে লেকচার করেছেন ম্যাডাম, ওখানে ওই যে রেসপিরেটরি অ্যালকালোসিস সাথে যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে ওখানে কজ ছিল এখানে ওই ওরকম তুমি যদি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বা যেই হাই আয়ন গ্যাপ যেই মেটাবলিক অ্যাসিডোসিস গুলো আছে, যে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ইউরেমিয়া, স্যালিসাইলিক পয়জনিং, অ্যালকোহল পয়জনিং, এগুলাতে সাথে একটা রেসপিরেটরি কম্পোনেন্ট পাবা, বিশেষ করে রেসপিরেটরি অ্যালকালোসিস, কারণ ওইসব
অ্যাসিডোসিসের ওই ইয়াগুলাতে হাইপার ভেন্টিলেশন হয়, বুঝতে পারছো? জি জি এজন্য পাওয়া যায়। তবে সেখানে তোমাকে আগে তো একটা মেটাবলিক অ্যাসিডোসিস পেতে হবে, এখানে তো সেই মেটাবলিক অ্যাসিডোসিসটাই নাই, বুঝছো? জি জি আচ্ছা না, মেটাবলিক অ্যাসিডোসিস তো হয়ই, কিন্তু সাথে তোমার রেসপিরেটরি অ্যালকালোসিসও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, হাইপার অ্যালকালোসিস ভেন্টিলেশনের থাকতে জন্য পারে, থাকে। মেটাবলিক অ্যাসিডোসিস উইথ অ্যালকালোসিস, অথবা মনে করো যে সব পিকচার যদি মিলেও, আমরা যেটা বলতে যাচ্ছি যে তোমাকে অক্সিজেনের দিকে তাকাইতে হবে, কারণ হ্যাঁ, এখানে একটা রেসপিরেটরি ফেইলিওর আছে, রেসপিরেটরি ফেইলিওর। এখানে হাইপারভেন্টিলেশন তুমি এই রেসপিরেটরি ফেলিওর দিয়ে মিলাতে পারবে না। স্যার হাইপোক্সিমিয়া থাকলে স্যার ওটার রেসপন্সেই তো হাইপারভেন্টিলেশন হতে পারে স্যার। হ্যাঁ, কিন্তু স্যালিসাইলেট পয়জনিং এ হাইপোক্সিয়া হয়ে তারপরে হাইপারভেন্টিলেশন হচ্ছে না, সে জি, স্যার। ডাইরেক্টলি ব্রেন সেটা হচ্ছে সেন্টারকে না। স্টিমুলেট করে তোমার হ্যাঁ, হাইপারভেন্টিলেশন করতেছে। ওটা হচ্ছে হ্যাঁ হাইপার ভেন্টিলেশন হাইপোক্সিয়া হওয়ার কোনো এখানে সুযোগ নাই। ওটা সেন্ট্রাল অ্যাক্টিভেশন অফ রেসপিরেটরি সেন্টার, বুঝছো? সেন্ট্রাল অ্যাক্টিভেশনের মতো। সেন্ট্রালে পিএইচ কমে গেলে তখন রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করে। সেক্ষেত্রে স্যার আমি যে তখন বলছিলাম স্যার ডিডি তে মানে পেইন, পেশেন্টের সিভিয়ার পেইন, অ্যাংজাইটি, এগুলো তো হচ্ছে হ্যাঁ শোনো, হ্যাঁ ডিডি তে আসবে কিনা? না না না, শুধুমাত্র এটার জন্য আসবে না, এই কারণে যে তোমার হাইপার ভেন্টিলেশনের অনেক কজ আছে, তাই না? যে অক্সিজেনের তোমার দিকে তাকাতে হবে। ফিভার, অ্যাংজাইটি, পেইন, অ্যাংজাইটি, ফিভার, অ্যাংজাইটি, পেইন সব আছে, কিন্তু এইখানে তোমার পেশেন্টের সেটা আছে কিনা, বা এইখানে এই সিনারিওতে তোমার সেটা মিলে কিনা, এখানে শুধু হাইপার ভেন্টিলেশনটাই মিলে, তোমার পেইন, অ্যাংজাইটি, টেনশন এখানে মিলতেছে না। আর এখানে যেহেতু একটা রেসপিরেটরি ফেইলিওর আছে, তোমার তো আর পেইনে রেসপিরেটরি টাইপ 1 ফেইলিওর হবে না, অ্যাংজাইটিতে টাইপ 1 রেসপিরেটরি ফেইলিওর হবে না, শুধুমাত্র হাইপার ভেন্টিলেশন হবে। ঠিক আছে? জি বুঝতে পারছো? ঠিক আছে, ক্লিয়ার ম্যাডাম, হয়েছে তোমার? ক্লিয়ার না হলে বলো, আমিনুল স্যার তো আছে, ক্লিয়ার করে দিবে। তুমি বলো যদি তোমার ক্লিয়ার না হয়ে থাকে, আবার কনফিউশন হলে আবার জিজ্ঞাসা করো তুমি। জি আচ্ছা। তোমার এই যে অ্যাংজাইটি, স্ট্রেস যেটা বললা, সেক্ষেত্রে তার যে হাইপারভেন্টিলেশন হবে, তো তার টিংলিং, নামনেস, কার্পোপেডাল স্পাজম ওইগুলি হবে, কিন্তু তার কিন্তু অক্সিজেন কমবে না। অক্সিজেন কমাতে হলে তার একটা রেসপিরেটরি প্রবলেম থাকতে হবে না। হুট করে দেখা গেল যে তোমার কোনো একটা টেনশন, তারপরে ঘন ঘন শ্বাস নিচ্ছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, পরীক্ষার প্রশ্ন দেখা গেল যে অস্পির মধ্যে তোমার এই এবিজি মিলাইতে পারতেছো না, ওইখানে তোমার হুট করে দেখা গেল ঘন ঘন শ্বাসে একটু অ্যালকালোসিসে চলে গেল, দেখা গেল যে ঠোঁটের কোনা জিনজিন করতেছে, হ্যাঁ, আঙ্গুলের মাথা শিনশিন করতেছে, হতে পারে, দ্যাট ইজ ট্রানজিয়েন্ট, কিন্তু তোমার কিন্তু অক্সিজেন কমবে না, বরং বেড়ে যেতে পারে। তুমি তো ঘন ঘন শ্বাস নিবা, ওটা বেড়ে যাবে। আর তুমি যেটা বললা শাহিন, স্যালিসাইলেট পয়জনিং কিন্তু রেসপিরেটরি অ্যালকালোসিসের একটা কারণ। ঠিক আছে, নট অনলি মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিসও তুমি কিন্তু স্যালিসাইলেট পয়জনিং বলতে পারো। কিন্তু সেক্ষেত্রে তোমার এই যে প্রাণ ভ্রমরা হলো এটা, এই অক্সিজেন, সেক্ষেত্রে তোমার অক্সিজেন কমবে না। তারপর একই কথা এই যে অ্যাংজাইটির জন্য যদি হয় যে তার ঘন ঘন শ্বাস নিচ্ছে, ঘন ঘন শ্বাস নিশে হয়ে তারপরে কিভাবে কমে আমরা সেই প্যাথোলজিতে যাচ্ছি না, তোমার পিএইচ দেখা গেলো বেড়ে গেল, হাইড্রোজেন আয়ন কমে গেল, তাহলে সেটাও হবে, বাট অক্সিজেন তো কমবে না। এই অক্সিজেনটা দিয়ে কিন্তু তোমার স্পেকট্রাম ন্যারো করে দেওয়া হয়েছে। আর যদি অক্সিজেনটা এখানে না দেয়া থাকতো বা নরমাল দেয়া থাকতো, তাহলে কিন্তু তুমি আরো ওয়াইড স্পেকট্রামে বলতে পারতা, সবগুলি তুমি এখানে নিয়ে আসতে পারতা। তারপরে আমরা আসি, আমরা জানি না 3 নম্বরে আমাদের প্রশ্নকর্তার মনে কি আছে। একটা গান আছে না, কি ছিল তোমার মনে পারিনি তা আজও জানতে, শুনছো? এটা কোন গান বলো দেখি? কি ছিল তোমার মনে পারিনি তা আজও জানতে, এটা কার গান? ঠিক আছে, এটা ফেসবুকে পড়া দিয়ে রাখলাম, ফেসবিসি আমাদেরকে আগামীকাল জানাবো। এটা তো একটা বিখ্যাত গান, এটা না জানলে হবে? আচ্ছা, 3 নাম্বার বলো। হ্যাঁ, এখনই অ্যানসার দিয়ে ফেলবা? না স্যার, বলছি স্যার আমরা এখন জানতে পারবো স্যার, ম্যাডাম আছেন। আচ্ছা, না শুধু সেটা জানলেই হবে না, এটা কোন গানের অংশ সেটাও জানতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা, এক্সাক্ট লাইনটা না বললে তো স্যার বের করতে পারবো না। হ্যাঁ, কোনটা বুঝতে পারিনি? না স্যার, কিছু না স্যার। শারমিন জানতে চাচ্ছে যে গানের মূল লাইন অথবা গানের মূল সুরটা যদি একবার স্যার। সুর বলি নাই ভাইয়া, বলছে যে লাইন ছাড়া আমরা কিভাবে বের করব।
এটা হলো ওই যে কুমার বিশ্বজিতের একটা গান আছে না, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। আমরা স্যার যেরকম আপনি বলেই রোজ দিয়েছেন বিকেলে অস্পি নিয়ে বসি, আমরাও কিন্তু একটা সময় এইভাবে গান গাবো। আম, আমরা রোজ বিকেলে এক সময় অস্পি নিয়ে বসতাম, এরকম কোন গান। আচ্ছা, যখন করোনা চলে যাবে তখন কিন্তু এই বিকাল বেলাটা আমাদের স্মৃতি হয়ে যাবে। তো এবার এটা কে বলবা? শাহিন বলো। যে সেলিসেলেট পয়জনিং নিয়ে বললা, যে তুমি বলো যে 5টা ইনভেস্টিগেশন কি কি করবা এই কারণগুলিকে। 5টা তো মিলাইতে পারি নাই স্যার। হ্যাঁ বলো, যতটা মিলাইতে পারছো। স্যার সিবিসি করতে পারবো, সিবিসি উইথ এসআর দেখতে পারবো পেশেন্টের যদি কোনো ইনফেক্টিভ ফোকাস থাকে এই কারণে আর কি। সিবিসি এসআর করবা, এটা এক নাম্বার গেল। হ্যাঁ, তারপর স্যার চেস্ট এক্সরে পিএ ভিউ স্যার, লাং কজ যেহেতু আমরা এক্সক্লুড করতে চাচ্ছি। ভেরি গুড। আমরা একটা পেশেন্টের অক্সিজেন কম, তাকে আমরা তো একটা এক্সরে করতেই হবে, মাস্ট। হ্যাঁ বলো 2 নম্বর। তারপরে স্যার ইসিজি একটা করতে চাই স্যার। হ্যাঁ ইসিজি করবা। তাও তুমি তার এমআই চিন্তা করতেছো, পালমারি এডিমা চিন্তা করতেছো, হোয়াই নট ইসিজি? ইসিজি করবা ডেফিনেটলি। হ্যাঁ ভেরি গুড। লাং ফাংশন টেস্ট, লাং ফাংশন টেস্টে এরকম একটা পেশেন্ট পোস্ট অপারেটিভ শুয়ে আছে, তাকে লাং ফাংশন টেস্টে ধরাধরি করে নিয়ে যাওয়াটা আসলে রোগীর প্রতি একটু অবিচার হয়ে যাবে। সেরাম ক্রিয়েটিনিন স্যার। ক্রিয়েটিনিন তো মেটাবলিক অ্যাসিডোসিসে বেশি ইম্পর্টেন্ট। রেনাল ফেলিউর। তুমি কিন্তু পালমোনারি এম্বোলিজমও তোমার একটা ডিডিতে ছিল, তাই না? এম্বোলিজম ছিল না? স্যার স্যার ডি ডাইমার। হ্যাঁ ডি ডাইমার করব। ডি ডাইমার দেখতে পারবো। আচ্ছা, আর কোনো কিছু? আর কেউ কিছু বলতে চাচ্ছ? বলতে বলতে একটা ব্লাড কালচার করতে পারি না স্যার? ব্লাড কালচার ব্লাড কালচার কি ওই নিউমোনিয়া চিন্তা করতেছো? ব্লাড তুমি তো স্পুটাম টেস্টও তো করতে পারো, তাই না? রেসপিরেটরি কন্ডিশন নিউমোনিয়া যেখানে, তাই না? স্পুটাম, গ্রাম স্টিনিং, সিএস করতে পারো। ব্লাড কালচারও ওকে, নিউমোনিয়াতে ব্লাড কালচার করি। তারপর ট্রোপোনিন করতে পারি আমরা। তুমি যদি আরো পয়েন্ট না পাও খুঁজে, বা আরো বেশি পয়েন্ট যদি বলে, আমরা যেহেতু এমআইটাও আমরা চিন্তা করতেছি, পোস্ট অপারেটিভ এমআই। হ্যাঁ স্যার কম্প্রেশন আল্ট্রাসাউন্ড করা যায় লোয়ার লিম্ব? হ্যাঁ কম্প্রেশন আল্ট্রাসাউন্ড লোয়ার লিম্ব যদি পালমোনারি এম্বোলিজম ছিল। হ্যাঁ, যেহেতু পোস্ট অপারেটিভ পেশেন্ট, ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি সেটাও তোমার হতে পারে। হ্যাঁ হ্যাঁ না, তোমার অ্যানসার ঠিক আছে? হ্যাঁ না, শুনতে পাচ্ছ? আচ্ছা, এগুলি তাহলে তোমাকে যদি আরো মানে বেশি দেয়, এভাবে তুমি এভাবে বাড়তে থাকবা। কিন্তু মেইন হলো তুমি কজগুলি চিন্তা করো, সিবিসি এসআর দিয়ে শুরু করো, পালমারি এম্বোলিজম, ডি ডাইমার, চেস্ট এক্সরে তোমার একটা লাগবেই। তুমি একটা পালমারি ইডিমা হতে পারে, পোস্ট অপারেটিভ একটা ওল্ডার পেশেন্ট, পোস্ট অপারেটিভ তার একটা স্ট্রেস, তার এমআই হতে পারে, ইসিজি। তারপর একটা ইমোবিলাইজড পেশেন্ট, পোস্ট অপারেটিভ পেশেন্ট, তা অনেক সময় এমন হয় যে পালমারি এম্বোলিজমে আমরা লাংসে কিছু পাচ্ছি না, মেবি ভেইনে তোমার কোনো যদি থ্রম্বাস থাকে সেটাও আমরা এম্বোলিজম দিয়ে ব্যাখ্যা করে ফেলবো। দেন ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি সেটা আমরা করতে পারি। হ্যাঁ, ট্রোপোনিন আছে। তাহলে এইভাবে তোমাকে অ্যানসারগুলি করতে হবে এবং সবগুলি তোমার অ্যানসার সেটিং এর মধ্যে থাকবে। তুমি আর বেডসাইড ইকো একটা করা যাবে না? বেডসাইড ইকো ওটা শেষের দিকে যদি আরো বেশি থাকে, আমরা কমন গুলি দিয়ে যদি দেখা গেল যে আরো পারতেছি না, তখন আমরা একটা কি বলা যায় বেডসাইড ইকো আমরা রাখতে পারি শেষের দিকে। কারণ একদম সরাসরি এমআই হওয়ার মতো কিন্তু ডাইরেক্ট কোনো ক্লু নাই এখানে, যে কোনো স্ট্রেস বা অন্য কিছু। এটা মোস্টলি পালমারি এম্বোলিজমটা কি মিন করা হয়েছে, যে একটা পোস্ট অপারেটিভ পেশেন্ট যার অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে, হ্যাঁ এখানে আছে। তারপর তোমার যদি এখন 7টা 8টা চাই, তোমাকে আলটিমেটলি সবগুলি লজিক্যাল হবে। এখন যত কম চাবে তত একদম যেটাকে সাক্কা বলে আর কি, মোর একুরেট, মোর ইম্পর্টেন্ট গুলি সেগুলি তোমাকে দিতে হবে। স্যার এম্বোলিজমের জন্যই তো বেডসাইড ইকোটা দরকার স্যার। ডি ডাইমার, বেডসাইড ইকো আর ইসিজি তো আগেই বলছেন। এম্বোলিজমের জন্য আসলে কি তোমার যদি এম্বোলিজমের ডেফিনিট ইনভেস্টিগেশনে কিন্তু ইকো খুব একটা হেল্প করে না। হেল্প করবে এরকম যে যদি মেসিভ পালমারি এম্বোলাস হয়, মেসিভ পালমারি এম্বোলিজম হয়ে যখন রাইট হার্ট ডাইলেটেড হয়ে গেছে, রাইট হার্টে থ্রম্বাস আছে, পালমারি আর্টারিতে গোড়াটায় স্যাডেল থ্রম্বাস আছে, তখন ইকো ডায়াগনোসিস করতে পারে। আদারওয়াইজ পালমারি এম্বোলিজম আসলে ইকো তেমন কমেন্ট করতে পারে না। এখন যদি তোমার মেসিভ এম্বোলিজম হয় সেই রকম যে একদম ইকো ধরে ফেলবে,
তাহলে সেখানে কিন্তু আবার এটা মেটাবলিক অ্যাসিডোসিসে টার্ন নেবে। আর এত হাইপোক্সিয়া হবে সে আর তখন আর রেসপিরেটরি অ্যালকালোসিস না থেকে হি উইল ডেভেলপ অ্যাসিডোসিস। তুমি ওই যে বক্সটা দেখো ডেভিসনের, সিভিয়ার যদি হয়, মেজর আর্টারি যখন ওক্লুড হয়, ইট উইল কজ হ্যাঁ মেটাবলিক তখন স্যার কম্বাইন্ড অ্যাবনর্মালিটি হয়, মানে কম্বাইন্ড এটা স্যার অ্যাবনর্মালিটি এই থাকতে হ্যাঁ পারে। হ্যাঁ কম্বাইন্ড হয়, কিন্তু ইনভেস্টিগেশন যদি চায় তাহলে স্যার লাস্টের দিকে তো একটা রাখতে পারে ওরা, যে লাস্টের দিকে এই যে কমন গুলি শেষ হ্যাঁ করে, কমন বলার পরে হ্যাঁ যেমন তোমার চেস্ট এক্সরে, ডি ডাইমার, সিবিসি, ইসিজি, এই জিনিসগুলি মিস করা যাবে না। এইগুলি কমনলি দেওয়ার পর যদি দেখো যে না আরো পয়েন্ট বাদ আছে, তখন তুমি সেটা দিবা। তারপর পরেরটা কে বলবা? আশরাফ তুমি বলো, লাস্ট কোশ্চেন। স্যার আশরাফ ভাইয়ের হচ্ছে ওই নেটে একটু সমস্যা হচ্ছে, তো আমাকে এসএমএস করছেন, মানে উনি ঢুকতে পারতেছেন না আর কি। আচ্ছা তাহলে তুমি বলো। স্যার হচ্ছে if chest auscultation is normal, what is the most, স্যার এটা most probably স্যার pulmonary embolism। পালমোনারি এম্বোলিজম, তার মানে পালমোনারি এম্বোলিজমে কি সবসময়ই তোমার সবসময় কি এটা না স্যার, নট নেসেসারিলি স্যার, মানে এটা হচ্ছে নির্ভর করতেছে মানে আমার কোন জায়গায় ব্লকটা হয়েছে, সেগমেন্টাল হয়েছে, মেজর আর্টারি হয়েছে না কোথায় হয়েছে। পালমোনারি এম্বোলিজমে স্যার পালমোনারি ইনফেকশন হয়ে প্লোরিসের ফিচার আসতে পারে, প্লোরাল এফিউশনের ফিচার আসতে পারে। এটা ডিপেন্ড করতেছে স্যার কোন লেভেলে আমার মানে অক্লুশনটা হয়েছে এবং মানে হ্যাঁ পালমোনারি এম্বোলিজম হয় কি যে তোমার এটা ভেরিয়েবল, প্লুরাল ইফিউশন থাকলে ইফিউশনের ফিচার পাবা, কনসোলিডেশন থাকলে কনসোলিডেশন ফিচার পাবা, ক্রেপস পেতে পারো, কিন্তু নরমালও থাকতে পারে। এবং বলাই আছে যে নরমাল চেস্ট অসকালটেশন উইথ হাইপোক্সিয়া, এসপি2 কম, নরমাল চেস্ট এক্সরে উইথ হাইপোক্সিয়া, ওইসব কন্ডিশনগুলি যদি তুমি পাও তাহলে একটা রুল অফ থাম হিসাবে পালমোনারি এম্বোলিজমটাকেই প্রথমে চিন্তা করবা। তাহলে তোমার অ্যান্সার ঠিক আছে। তো হ্যাঁ কি আছে? স্যার আমি একটা জিনিস বুঝতে পারি না স্যার। হ্যাঁ বলো। স্যার হচ্ছে ওই যে ডেভিডসনের স্যার একটা ছক আছে না, মানে টাইপ 1 এবং টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর স্যার। স্যার ওখানে হচ্ছে টাইপ 1 এ স্যার ওই যে মানে মানে তিনটা যে স্যার আমাদের কলাম আছে, হাইড্রোজেন, বাইকার্বনেট এবং কজ। হ্যাঁ হাইড্রোজেনের অ্যারো চিহ্নটাকে একদম শয়ে রাখছে না, সরাসরি উপরের দিকে না এটা এটা স্যার এটা ওটা তোমার হলো যে অ্যাজ এ হোল, কিন্তু যখন নাকি তোমার এখানে কিন্তু উপরে কিন্তু লেখা আছে, আবার দেখবা যে কার্বন ডাই অক্সাইড কি বলছে নরমালও থাকতে পারে, ডিক্রিজও হতে পারে। যখন ওরা মানে ওই কার্বন ডাই অক্সাইড নরমালটাকে কাউন্ট করছে আর কি ওইখানে, কিন্তু যখন কার্বন ডাই অক্সাইড খুব কমবে তখন আসলে অ্যালকালোসিস না হয়ে উপায় নেই। সেই জন্য ওইখানে দেখবা যে হাইড্রোজেনের আন্ডারে লেখা আছে যে অ্যারোটা তোমার কি বলে যে আপওয়ার্ডও না ডাউনওয়ার্ডও না, ওটা ফ্ল্যাট করে রাখা হয়েছে, মানে নো চেঞ্জ, বাট ওইটা অ্যাবসলিউট না। দ্যাট ইজ অ্যাবসলিউট হোয়েন কার্বন ডাই অক্সাইড ইজ ডিক্রিজড, ওইখানেই আছে ওই সবগুলি কন্ডিশনে কার্বন ডাই অক্সাইড নরমাল থাকতে পারে, ডিক্রিজ হতে পারে। যখন ডিক্রিজ হবে তখন আসলে তোমার তো অ্যালকালোসিস না হয়ে উপায় নেই, অ্যালকালোসিস। ঠিক আছে, ভালো পয়েন্ট ধরছো। আবার তুমি ডান পাশে যাও, সেখানে গিয়ে দেখবা যে যেখানে যে টাইপ 2 ওখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড বাড়ে, ওখানে দুই ক্ষেত্রে আবার হাইড্রোজেন আয়নটা তোমার আপওয়ার্ড দেওয়া আছে। জি স্যার। সুতরাং এটা দিস ইজ গুড পয়েন্ট, তুমি ভালো ধরছো, যেটা স্ট্রেট দেয়া আছে, ফ্ল্যাট দেয়া আছে, বাট হোয়েন কার্বন ডাই অক্সাইড ইজ রিডিউসড, উপরে আবার দেখবা যে নরমাল অর রিডিউসড, তখন বেলায় এটা তোমার খাটবে না, এই যে কন্ডিশনটা আমরা আজকে ডিসকাস করতেছি, যে কন্ডিশন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তোমাদের কোনো প্রশ্ন এই রিলেটেড? তারপরে আমরা কিন্তু তোমাদের এই যে একটা স্টপ ব্যাং একটা বক্স দিয়েছিলাম তাই না, স্লিপ অ্যাপনিয়া রিলেটেড, ওটা কিন্তু ধরবো তোমাদেরকে এখনই। তোমাদের আর কোনো প্রশ্ন আছে এই নিয়ে? হ্যাঁ হেনা তুমি কি কিছু বলবা? না ঠিক আছে, সব অ্যানসার তো ঠিক হয়েছে। হ্যাঁ সবাই ভালো পারছে, সবাই পাস। হ্যাঁ সবাই পাস। আমরা তাহলে এখন বক্সে চলে যাই। একটা স্টপ ব্যাং তাই না, এটা দিয়ে কি মিন করে? অমিত তুমি বলো। জি স্যার। আমরা কিন্তু অসপিশেষ, আমরা এখন অন্য পয়েন্টে চলে গেলাম, স্টপ ব্যাং তোমাদেরকে স্টপ ব্যাং। জি স্যার, এটা দিয়ে স্যার হলো এসএসআর হলো সোনোরিং, টিতে টায়ার্ডনেস, তারপরে স্যার ওতে হলো
অবজার্ভ স্যার, আর হলো পি তে হলো প্রেসার, বি তে হলো স্যার হলো বডি মাস ইনডেক্স, এতে এইজ হলো স্যার 50 ইয়ার্স এর উপরে, বডি মাস ইনডেক্স স্যার 35 এর উপরে যাবে, আর স্যার এনে হলো স্যার নেক সাইজ, এটা যদি স্যার 17 ইঞ্চি বেশি আসে স্যার, আর স্যার জেন্ডার হবে মেল। এগুলা হলে স্যার হলো তার মানে এইগুলা স্যার মানে এগুলি বলা আছে। থাকলে কি মানে ঘটনা কি হয়? এস মানে স্টপ, এস হলো জি স্যার। তোমার যে স্নোর, রাতে নাক ডাকে কিনা, তাই না? তারপরে জি টি স্যার। হলো টায়ার্ড, যে দিনের জি বেলা স্যার, অতি দুর্বল হয়ে যায় কিনা, জিমায় কিনা, ঘুম ঘুম ভাব থাকে কিনা। আচ্ছা, ওতে হলো অবজার্ভ। অবজার্ভ মানে জি কি? স্যার। মানে কেউ অবজার্ভ মানে স্যার কেউ অবজার্ভ করবে, মানে করবে যে সে ঘুমানোর সময় নাক ডাকে, সেই সময় তার কোনো দম বন্ধ হয়ে যায় বা কিছু হয় কিনা এরকম। হ্যাঁ হ্যাঁ দম বন্ধ হয়ে এটা যায়, দেখে কিনা। জি স্যার। অ্যাপনিক হয় কিনা। সেটাই। Apneic হবে। মানে অন্য কারো দ্বারা অবজার্ভ হতে হবে যে উনি খুব ছটফট করতেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, অ্যাপনিয়াতে জি স্যার। চলে যাচ্ছে, তাই না? জি শুধু স্যার। observe-ই করবে না, মাঝে মাঝে কনুই দিয়ে একটু গুতো আর জি স্যার। যে আর কি পি ব্যাপার। তে হলো স্যার হাইপার টেনশন থাকতে পারে, হাইপার টেনশনের সাথে স্যার রিলেটেড আর কি। হ্যাঁ, পিতে হলো প্রেসার, বিতে হলো বডি মাস ইন্ডেক্স, বডি মাস ওজন ইনডেক্স স্যার। বেশি কিনা, আর জি এতে স্যার। হলো এইজ এইজ মোর দেন 50 কিনা, 50। জি স্যার। আর 50 বা তার বেশি কিনা। এনে হলো নেক সাইজ। নেক সাইজ স্যার। নেক সাইজ হলো তোমার যদি শার্টের কলার যদি মেইলের 17 ইঞ্চি হয় বা ফিমেলের যদি 16 ইঞ্চি হয় তাহলে, জি স্যার। আর জেন্ডার হলো যদি মেল হয়। মেল হয় স্যার। স্টপ ব্যাং এখানে কয়টা পয়েন্ট আছে? 1 2 3 8টা স্যার। 4 ব্যাং এ 4, 4 4 8টা পয়েন্ট। 8টার মধ্যে কয়টা থাকলে তুমি বলবা স্লিপ অ্যাপনিয়া আছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে? স্যার 8টার মধ্যে স্যার আচ্ছা, এটা আরেকজন অ্যানসার করো। আম, এটা কে? হাসান বলো, হাসান। স্যার স্কোর যদি গ্রেটার দেন 5 হয় তাহলে মানে মোর রিস্ক টু ডেভেলপ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। হুম, আর 3 to 4 এর ভিতরে যদি হয় তাহলে সে রিস্কের ভিতরে আছে আর কি। আর 0 থেকে 2 যদি হয় তাহলে মানে ঝুঁকির নিচে আছে স্যার। আচ্ছা, তো আমাদের মধ্যে কেউ আছে 3 থেকে 4 অথবা 5 এর বেশি, 5 বা বেশি আছে নাকি? কেউ হাত তোলো। স্লিপ অ্যাপনিয়া কিন্তু খুবই একটা মানে কি বলা যায়, এখন এটা একটা হেলথ প্রবলেম হয়ে দাঁড়াইছে। সুতরাং আমরা সবাই চেষ্টা করব যাতে আমাদের কি বলা যায় বিএমআই যাতে ঠিক থাকে, বাই এক্সারসাইজ এন্ড প্রপার ডাইট, তাই না? আমরা ওভার ইটিং এবং লেস এক্সারসাইজ ওইটা যাতে না হয়। ইট লেস, এক্সারসাইজ মোর, না হলে কিন্তু স্লিপ অ্যাপনিয়া কিন্তু এখন একটা বড় প্রবলেম, অনেকটা এপিডেমিকের মতো, ভেরি আন্ডার এস্টিমেটেড কন্ডিশন। এবং আমাদের যে কার্ডিওভাস্কুলার কন্ডিশনগুলি হচ্ছে, হার্ট অ্যাটাক বা আদার কন্ডিশনগুলি, এগুলির একটা পিছনে কিন্তু স্লিপ অ্যাপনিয়া কলকাঠি নাড়তেছে, যে হাইপারটেনশন কন্ট্রোল করা যাচ্ছে না, ডায়াবেটিস কন্ট্রোল করা যাচ্ছে না, এটার পিছনে কিন্তু তোমার স্লিপ অ্যাপনিয়া, কিন্তু আমরা এটাকে খুবই আন্ডার এস্টিমেট করি। স্যার স্যার এটার স্যার হচ্ছে মানে স্যার মানে এটার কি মানে কোনো এসেনশিয়াল কম্পোনেন্ট আছে? মানে যদি আমি স্নোরিংটা বাদ দিই স্যার, বাকিগুলো তো স্যার একটা মানুষের এমনিও থাকতে পারে, মানে তাই বলতেছি আর কি। মানে না, সবগুলি আসলে মিলাইতে পারবা না। স্নোরিং ছাড়া বাকি 5টা মিলানোটা আসলে কঠিন হবে। যে একজন অবজার্ভ শুধু নট অনলি স্নোরিং, সে অ্যাপনিয়াতে যাচ্ছে কিনা সেটাও একটা অবজার্ভ। তারপরে তার নেক সাইজ বড় কিন্তু অন্য পয়েন্টগুলি মিলছে কিন্তু নাক ডাকতেছে না, ওইভাবে তুমি মিলাইতে পারবা না। আবার সে দিনে জিমাচ্ছে, নেক সাইজ বেশি, হাইপারটেনশন ডায়াবেটিস আছে কিন্তু ওইটা নাই, ওইভাবে মিলাতে পারবা না। যখন তুমি 5টা মিলে যাবে আলটিমেটলি দেখবা যে নাক ডাকাটা এমনি চলে আসবে। স্যার আর এটার কি কোনো লেভেল আছে? মানে সাম ডিগ্রি অফ স্নোরিং কি মানে এনি ডিগ্রি অফ স্নোরিং কি অ্যাবনরমাল? মানে জাস্ট না, এটা জানতে সব চাচ্ছি। ক্রাইটেরিয়া মিলতে হবে। ওটা মানেই তো স্লিপ অ্যাপনিয়া না, তোমার লোকাল প্যাথোলজি দেখতে হবে, তোমার নেজাল আচ্ছা কোনো প্যাথোলজি আছে কিনা, নেজাল অবস্ট্রাকশন আছে কিনা। হ্যাঁ, এই সবগুলি এক্সক্লুড করার পরে তারপরে এখন মনে করো যে তোমার একদিকে পলিপ আছে, আরেকদিকে ডিএনএস, এইচআইটি, এগুলি সবকিছু মিলে তোমার নাক ব্লক, নাক ডাকতেই পারো, কিন্তু স্যার। সেক্ষেত্রে তোমার হাইপারটেনশন ডায়াবেটিস ওই জিনিসগুলি কিন্তু তোমার ফ্যাক্টর হবে না, তাই না? আচ্ছা নেক্সট সাইজটা সেখানে ফ্যাক্টর হবে না। তো সবগুলি মিলিয়ে এটা কিন্তু একটা ভ্যালিডেটেড কি বলা যায় স্কোরিং সিস্টেম কিন্তু স্টপ ব্যাংক, এবং জি এটা স্যার, দিয়ে খুবই সুন্দর, আমার কাছে স্যার ভালো লাগছে এটা। হ্যাঁ, এটা যদি তুমি ভালো করে ফলো করতে পারো, এটা অনেকটা একদম স্লিপ অ্যাপনিয়া টেস্টের কাছাকাছি। কিন্তু শুধু টাইট্রেট করার জন্য হয়তো স্লিপ টেস্ট লাগবে, ইউ ক্যান
clinically say that you have is obstructive sleep apnea, তুমি বলে দিতে পারবা। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন না থাকলে ফেজ বি থেকে কেউ কিছু বলবা, কোনো মন্তব্য করবা? স্যার আজকে ভালো হয়েছে স্যার, এই কোশ্চেনটা বেশ সুন্দর ছিল স্যার। এটা স্যার, স্যার আরেকটা স্যার একটা খারাপ নিউজ দিই স্যার। আমাদের রেসিডেন্ট আদিতকে কি মনে আছে স্যার?